ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। অনলাইন সেশনে তোমাদের স্বাগত। আমরা অথলিজের অনলাইন সেশনগুলোতে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাওয়ার কারণে উপকৃত হচ্ছে এবং আমরা বাসায়ও কিন্তু তোমাদের পড়িয়েছি। সেদিক বিবেচনায় আজকে আমি তোমাদের এসএসসি লেভেলে যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য তাদের দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় আমরা আগে আলোচনা করেছি, দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, এটি নিয়ে আলোচনা করব। পদার্থের অবস্থা, হ্যাঁ, আমরা আসলে আমাদের এই যে বর্তমান পরিস্থিতি, যে করোনা পরিস্থিতি, এখানে কিন্তু আমাদের অবস্থা অনেক পরিবর্তন হয়ে গেছে। দেখা গেছে যে যারা দুবেলা গোস্ত দিয়ে ভাত খাইতাম তারা কিন্তু একবেলা খাচ্ছি। এখানে যেমন একটা অবস্থার পরিবর্তন হলো, তো এটা আমার কি হবে? বাহ্যিক অবস্থা, লোকটা যাচ্ছে বাজারে, যাচ্ছে না, তা দেখা যাচ্ছে যে লোকটা আসলে বাজারে যাচ্ছে কিনা, এখন বাজারে যাওয়া কমে গেছে বাহ্যিক, কিন্তু অন্তস্থ বিষয় আমরা বুঝতেছি না। হয়তো বা সে মনে মনে ভাবতেছে না আমি এটাতেই অনেক ভালো আছি। তো আমরা দুইটা অবস্থা দেখতে পাই, একটা অন্তস্থ আর একটা হচ্ছে বাহ্যিক বিষয়। তো বাহ্যিক বিষয়টাকে আমরা কি বলি? ফিজিক্যালি। আমি যে কোট পরে আছি, এটাতে আমি কি দেখতে পাচ্ছ? তার মানে এটা আমার বাহ্যিক অবস্থা। আমরা এখানে বোর্ডে লিখছি, দেখা যাচ্ছে যেটা বোর্ড বাহ্যিক অবস্থা। এটা কেমন? শব্দ হচ্ছে শক্ত, এটাতে এটা শব্দ হচ্ছে। তারপর এইখানে আমরা যে কথা বলছি, আমাদের মুখের সাথে কি বের হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি না। তো এইটা কি অবস্থা? আমরা বিভিন্ন পদার্থের কথা বলে থাকি, পদার্থ সম্পর্কে ধারণা আছে নিশ্চয়ই এর আগে। তো পদার্থ কি আমরা জানি যে এরকম অণুর সমন্বয়ে গঠিত অবস্থাকে আমরা পদার্থ বলি। মানে একাধিক অণু মিলিত হয়ে যে অবস্থার সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে পদার্থ। যার কি হবে? ফিজিক্সের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে যার ভর আছে, ওজন আছে, বা জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, বা জড়তা আছে, এগুলোকে পদার্থ বলি। তো কেমিস্ট্রিতে পদার্থের সঙ্গে আরেকটি কথা আমরা যোগ করে দিতে পারি, সেটি হলো অণুর সমন্বয়ে গঠিত। তাহলে এই অণু এর দ্বারা গঠিত অবস্থাটাই হচ্ছে পদার্থ। আমরা এটাও জেনেছি যে অণু কাকে বলে। অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে ভাঙলে ওই পদার্থের বৈশিষ্ট্য থাকে না। যেমন এই অণুটাকে যদি আমি বড় করে দেখি যে এইটা একটা অণু, তাহলে এইটাকে আমরা বলছি ক্যালসিয়াম কার্বনেট ধরে নিলাম। তাহলে এটা কি? ক্যালসিয়াম কার্বনেট। বা এটাকে আমি ধরে নিতে পারি যে পানি হতে পারে H2O। তাহলে এখানে কি আছে? দুইটা হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু মিলে একটা পানির অণু তৈরি হয়েছে, এই অণু। ওকে, তাহলে এখন আমরা ক্লাসে অনেকদিন যাচ্ছি না, খেয়াল করে দেখবে যে যখন তোমরা ক্লাসে থাকো, বন্ধুরা কিন্তু অনেক কাছের বন্ধু আছে, শুধু ক্লাসমেট আছে, ফ্রেন্ড, অনলি ক্লাসমেট, কোনো ফ্রেন্ড না, এমন আছে। তাহলে যার সঙ্গে আমার বন্ধুত্বটা অনেক বেশি, আমরা কি বলি? কঠিন অবস্থা, মানে কঠিন বন্ধুত্ব। মানে কি? ওই বন্ধুটাকে ছাড়া তোমার চলে না, অথবা তুমি ওই বন্ধুটার সাথে লেগে থাকো। তো এইখানে দেখো, খেয়াল করে, এই অণুটার সঙ্গে কিন্তু একটা কঠিন বন্ধুত্ব নিয়ে আসে। তার মানে কি? এটি হচ্ছে সলিড বা কঠিন পদার্থ। তাহলে এবার আমাকে বলো তো যে কঠিন পদার্থ কাকে বলে? আমি বলে দিচ্ছি, কঠিন পদার্থ হচ্ছে যে পদার্থে অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এত বেশি যে তারা একজন আরেকজনের সঙ্গে লেগে থাকে, বা পরস্পরের সাথে সর্বোচ্চ কম দূরত্বে থাকে। মানে এর দূরত্বটা সবচেয়ে কম, এর চেয়ে কাছে আর আসতে পারে না, সেটা হচ্ছে কঠিন পদার্থ। এটাকে আমরা সলিড বলি বা কঠিন পদার্থ। এখন কি হলো? বন্ধুটা আমার ভালোই ছিল, এখন কোনো কারণে বন্ধুর সঙ্গে ঝগড়া লেগে গেছে। বান্ধবীকে নিয়ে হতে পারে, কোনো একটা খাবার নিয়ে হতে পারে, ক্যান্টিনে হতে পারে, খেলতে গিয়ে হতে পারে। কি হলো? বন্ধুটার সঙ্গে আমার একটু দূরত্ব সৃষ্টি হলো, না, তোমার সঙ্গে আমার আর মিলছে না। তাহলে কি হলো? বন্ধু এখানে একটু ফাঁকা হয়ে গেল। আচ্ছা, অনেক ভালো বন্ধু ছিল যেহেতু, তাকে তো আর দূরে সরানো যাবে না। তো আমাদের এই বন্ধু থেকে এই বন্ধুর দূরত্ব একটু সরে গেল। সেক্ষেত্রে কি হলো? তাহলে একটু তরল হলো, মানে চলাচল হচ্ছে। আগে একদম বুজুম ফ্রেন্ড ছিল, একজন আরেকজনের সঙ্গে লেগেছিল, এখন কিন্তু আর তা নেই, একটু দূরত্ব সৃষ্টি হলো, অর্থাৎ এর মাঝে আকর্ষণ কমে গেল। এই আকর্ষণটা কি বলি আমরা? এই দূরত্ব, অর্থাৎ একটা অণুর কেন্দ্র থেকে অন্য একটা অণুর কেন্দ্রের যে দূরত্ব, এটাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। অর্থাৎ এই অণুদের কাছে আসার যে প্রবণতা, এটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। আমি লিখছি আণবিক আকর্ষণ। তাহলে এই অণুটাতে যেমন ছিল, আন্তঃআণবিক আকর্ষণটা সবচেয়ে কম ছিল, আর এই অণুর ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ একটু কমে গেছে। এই কারণে দূরত্ব বেড়ে গেছে। আমার যদি আকর্ষণ কম হয় তাহলে কি হবে?
দূরত্ব বেড়ে যাবে। সেদিক থেকে আমরা বলতে পারি এই অণু দুটোর মাঝে আন্তঃআণবিক আকর্ষণ তুলনামূলক কম। কার চেয়ে? কঠিন পদার্থের চেয়ে তুলনামূলক আকর্ষণ কম থাকার কারণে দূরত্ব একটু বেড়ে গেল। তখন হয়ে গেল কি? অবস্থা হয়ে গেল তরল। মানে বন্ধুত্ব একটু ঢিলে ঢালা মোড়ে চলছে, দেখা না গেলেও সমস্যা নেই। এখন কোনো কারণে ওই বন্ধু আর তোমার সাথে যাচ্ছেই না। যেমন তোমাদের অনেকেরই আছে যে তোমরা ক্লাস 8-এ থাকা অবস্থায় একই ক্লাসে ছিলে, একই বিজ্ঞান পড়ছো, কিন্তু এখন তোমাদের কিছু বন্ধু আর্টসে চলে গেছে, মানে তোমার সাবজেক্টের সঙ্গে তারা যাচ্ছে না, তোমার সঙ্গে এখন আকর্ষণ তার নেই, সে অন্য ক্লাসে ক্লাস করছে। ঠিক সেরকম দূরত্ব বেড়ে গেল আর কি। দূরত্ব যদি কোনো কারণে আরও বেড়ে যায়, এটা আমরা কেন বাড়বে সেটা জানবো একটু পরে, তাহলে সেটাতে দেখা গেল দূরত্ব আরও বেড়ে গেছে। অর্থাৎ এত দূরত্ব বেড়ে গেছে যে শুধু বার্থডেতে দেখা হয় বেলুনের সাথে, আর দেখা হয় না। তো এরকম দূরত্ব অনেক দূরে চলে গেছে, এই আকর্ষণটাও কিন্তু আরো কম। অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ এত কম যে তারা একটি আরেকটি থেকে এত দূরে আসে যে তাকে পদার্থের মতো দেখা যাচ্ছে না। কারণ একাধিক অণু তো আমরা চোখে দেখতে পারি না, তো অণুগুলো যখন অনেকগুলো একখানে থাকে তখন আমরা পদার্থ হিসেবে দেখি। যেমন আমাদের এটা মার্কার বা ডাস্টার, এগুলোতে কি করা যাচ্ছে যে দেখা যাচ্ছে, কারণ কি অনেকগুলো অণু একখানে আছে, এখানে এরকম দেখতে পাই, আর এখানে আমরা দেখতে পাই না। এই হচ্ছে আমাদের গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। তাহলে পদার্থের আমরা কয়টি অবস্থা দেখলাম? 3টি। একটি হচ্ছে কঠিন, যেখানে অণুগুলো খুবই কাছাকাছি আছে, আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি, আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি, তার চেয়ে কম হচ্ছে তরলে, এবং আন্তঃআণবিক আকর্ষণ আরো কম হচ্ছে গ্যাসীয় অবস্থাতে। তাহলে এইখানে দুইটা বিষয়, এখানে অণুগুলো কম্পনশীল অবস্থায় আছে কিন্তু গতিশক্তি নেই, এর গতিশক্তি আছে, এর গতিশক্তি আরো বেশি। তাহলে দুইটা সম্পর্ক আমরা পেলাম, একটি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ আর একটি হচ্ছে গতিশীলতা। এই দুইটি বিষয়ের উপর ভিত্তি করে পদার্থগুলোর কণার সমূহকে নিয়ে যে আলোচনা আছে সেটি হচ্ছে কণার গতিতত্ত্ব। তাহলে আমরা এখানে একটি বিষয় দেখছি, একটি হলো অবস্থা, পদার্থের অবস্থা, ফেজ, তারপর কণার গতিতত্ত্ব। দুটি টপিক নিয়ে আমি আলোচনা করলাম, একটি হচ্ছে অবস্থা, পদার্থের অবস্থা, কঠিন তরল গ্যাসীয় অবস্থা, এবং কণার গতিতত্ত্ব অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং কণার গতিশীলতা নিয়ে যদি পদার্থের কণাগুলো নিয়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে কণার গতিতত্ত্ব। এবার আমরা আসবো অন্য একটি টপিকে। এই যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, এই দূরত্ব সৃষ্টি হতে গেলে কি লাগছে? সরে যেতে হচ্ছে। কিভাবে যাবে? ব্যাপন, এটা আমরা শুনেছি এর আগে। ব্যাপন তোমরা যারা ক্লাস 8-এ বিজ্ঞান পড়েছো সেখানে ছিল, আজকে আমরা 9-এ ক্লাস করছি। যারা 10-এর বা এসএসসিতে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটি কাজে লাগবে। এটি হচ্ছে ব্যাপন। ব্যাপন হার থেকে কিন্তু একটি ম্যাথমেটিক্স আমাদের ফাইনালে এসেই থাকে, তো সেদিক থেকে আমরা একটু মনোযোগী হব এবং ব্যাপন সম্পর্কে আলোচনাটা শুনবো। ব্যাপন হচ্ছে দুটি শর্ত আছে এখানে, একটি হচ্ছে বাধাহীন, আমরা একটু সহজ করেই পড়ি, এখানে কিন্তু আমরা বলতে পারি স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে বাধাহীন। আর একটি হলো ঘনত্ব। তাহলে বাধাহীন এবং ঘনত্ব এই দুইটা শর্তের উপর ব্যাপন নির্ভর করে। যার ঘনত্ব বেশি সেখান থেকে যেখানে ঘনত্ব কম সেখানে যাবে। অর্থাৎ আমি কি হলো, এই করোনা বা কোভিড-19-এর কারণে আমরা ক্লাসে বসলে একদম কনজাস্টেড থাকবো, সেজন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কারণ কি? ঘনত্ব বেশি হলে আমাদের ভাইরাস ছড়ানোর প্রবণতাটা বেশি থাকবে, তাই আমাদের ঘনত্ব কমানো হয়েছে। এই জন্য ঘনত্বের বিষয়টা ক্লিয়ার, মানে একখানে বেশি থাকে। তো অণুগুলো যদি একটা জায়গায় অনেক বেশি থাকে, অর্থাৎ ঘনত্ব এখানে বেশি, এখানে নেই, আমি কি করলাম? তোমরা অনলাইন ক্লাসে থাকার কারণে আমি সেন্ট দিয়ে আসছি, বুঝতে পারছো না। তা আমি যদি ম্যানুয়াল ক্লাসে থাকতাম তাহলে কি হতো? আমি সেন্ট যদি দিয়ে আসতাম বডিতে, বডি স্প্রে, তাহলে কিন্তু আমার এটা ছড়িয়ে পড়তো, তোমাদের নাকে দিত। অথবা তোমরা একজন হুজুরকে খেয়াল করে দেখবে যে আতর দিয়ে যদি রাস্তা দিয়ে যায় তো তার সুবাস কিন্তু থেকে যায়, আমাদের লেগে আসে নাকে। তো সেটাই, এইখানে ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব কম।
তাহলে আমরা বলতে পারি অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে পদার্থের অণুসমূহ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া বা ব্যাপিত হওয়ার প্রক্রিয়াকে বলছি ব্যাপন। এখানে কি স্বতঃস্ফূর্ত বা বাধাহীন। অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে পদার্থের অণুসমূহ স্বতঃস্ফূর্তভাবে বা বাধাহীনভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ব্যাপন। ছড়িয়ে পড়া মানে ব্যাপিত হওয়া। ওকে, এর সাথে আরেকটি বিষয় আছে, যেমন আমি খেয়াল করে থাকি যে এর সঙ্গে ভরের একটি সম্পর্ক আছে। তাহলে ভর, যার ভর বেশি তার কিন্তু ব্যাপন হার কম হবে। তোমরা খেয়াল করে দেখবে একজন ফ্যাটি ম্যান, ফ্যাট, সে কি করবে? তাকে যদি তুমি ধাক্কা দাও সামান্য দূরে তুমি নিয়ে যেতে পারবে, কিন্তু যদি একজন চিকন, হেলদি না, তাকে যদি তুমি ধাক্কা দাও অনেক দূরে যাবে। অর্থাৎ যার ভর বেশি তার ব্যাপিত হওয়ার ক্ষমতাটা কম হবে। এটাই হচ্ছে ব্যাপন হার। একক সময়ে যে পরিমাণ ব্যাপিত হয়, তাহলে যার ভর বেশি তার কিন্তু ব্যাপন হার কম হবে। এটা থেকে একটা চিত্র তোমাদের থাকে, আমি দেখাচ্ছি তোমাদের। ধরে নাও এটি হচ্ছে একটা তুলে নিলাম, একটা পাইপ, কাঁচনল। এই কাঁচনলের এক পাশে আমরা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং আরেক পাশে একটা তুলাতে আমি অ্যামোনিয়া গ্যাস নিলাম। এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও নিতে পারি, আমি নিলাম কি অ্যামোনিয়া। তাহলে এখানে খেয়াল করো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া। তাহলে এই দুটির মধ্যে এইখানে কি হবে ঘটনা? আমরা একটা বিক্রিয়া লিখি। বিক্রিয়াটি হচ্ছে HCl প্লাস NH3 উৎপন্ন হবে NH4 Cl। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইডে কিন্তু সাদা ধোঁয়া হবে। কেমন হবে? সাদা ধোঁয়া। এবার খেয়াল করো এই সাদা ধোঁয়াটা কোন দিকে হবে? এখানে যদি হতে পারে, বা এইখানেও হতে পারে, অথবা মিডলে হতে পারে, তোমাদের ধারণা এরকম হবে। তাহলে আমরা দেখে নিই যে সাদা ধোঁয়াটা কোথায় হবে। এটা ধরে নিলাম A প্রান্ত, এটা হচ্ছে B প্রান্ত। এবার HCl এর ভর দেখি, হাইড্রোজেনের ভর 1, ক্লোরিনের 35.5 অর্থাৎ 36.5, এবং অ্যামোনিয়া, এখানে নাইট্রোজেনের ভর হচ্ছে 14 এবং হাইড্রোজেনের 1 2 3 17। তাহলে যদি আমরা আণবিক ভরের দিক থেকে বিবেচনা করি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর হচ্ছে 36.5 গ্রাম আণবিক ভর, এবং অ্যামোনিয়ার ভর হচ্ছে 17 গ্রাম। তাহলে সেদিক বিবেচনা করে আমরা দেখতে পাচ্ছি 36.5 অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভরটা বেশি। তাহলে সে বেশি দূরে যেতে পারবে না, তাই সাদা ধোঁয়া বা এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হবে এই প্রান্তের কাছাকাছি। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা আজকে যে টপিকটা শিখলাম, ব্যাপন এবং ব্যাপন হার। ব্যাপন হার সংক্রান্ত সূত্র দিয়ে আমরা অ্যান্সারগুলো করব। সেদিক থেকে আমরা কলেজে গেলে এর বিস্তারিত আলোচনা পাবো। আমরা কলেজের জন্য যে ব্যাপনের লেকচারটা দেবো আমি, সেটিতে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। এইভাবে আমরা আজকে যে টপিকগুলো শিখলাম, একটি হচ্ছে পদার্থের অবস্থা, তারপর ব্যাপন হার, এটি আমরা আশা করছি নেক্সট ক্লাসে আমি তোমাদের বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। আমি এই অধ্যায়ে আরো কিছু বিষয় আছে, নেক্সট দিন আশা করি আমরা ব্যবহারিক কিছু বিষয় নিয়েও আলোচনা করব। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। বাসা বাড়িতে থাকো, বাইরে যেও না, তোমরা এই সোশ্যাল গ্যাদারিংটা করিও না, এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে। আমি এখানে অনলাইন ক্লাসে আসছি, শুধুমাত্র একা আছি, এই জন্য মাস্ক পরিনি। বাইরে গেলে আমরা অবশ্যই মাস্ক পরবো। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।